নৈশুজ। হ্যাঁ, মানে হাসিনাকে হেড অন কম্পিটিশন করছে, হাসিনার সাথে মোদির সাথে ফাইট করছি। হ্যাঁ, এই প্রফেসর ইউনূসের সরকার চুক্তি মেরে উড়াই দিতে পারবে। দেবো আলটিমেটলি কোয়েশ্চেনটা ফারুকীকে সরাইতে হবে, ফারুকীকে সরাইতে হবে। এটার কোনো নেগোসিয়েশন না, যদি কিন্তু নাই। ফারুকীকে সরাইতে হবে, হয় ফারুকী পদত্যাগ করবে নিজে, অথবা ফারুকীকে সরাইতে হবে। না সরাইলে কি করবো এটা প্রফেসর ইউনূসের সরকার বুঝবে, প্রত্যেকটা উপদেষ্টা বুঝবে, প্রত্যেকটা উপদেষ্টা বুঝবে। না, আমি যেটা একটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আলটিমেটলি যে উপদেষ্টা না হচ্ছে সেটা কোনো সরকারের কোনো ট্রান্সপারেন্সি নাই। তারা তো টোটালি ফ্যাসিস্টদের মতো আচরণ করছে না, কোনো ট্রান্সপারেন্সি নাই, জনগণকে জানানোর কোনো নাই যে কাকে নিচ্ছে কেন নিচ্ছে। একটা কিছু উপদেষ্টা হতে পারে, তাদের নাম যেতে পারে, তারা নামটা জনগণের কাছে প্রেজেন্ট করতে পারে যে দেখেন আপনারা কাকে নিতে চান বা পছন্দ করেন, তাকে একটা আপনি অনলাইনে জরিপ করতে পারেন, অনেক কিছু করা সম্ভব। আপনি আমাদের তো ডিসিশন দিতে পারেন না এইভাবে, তাই না? এটা ডিসিশন তো ফ্যাসিবাদের কাজ। আপনি কি মানে হিটলার স্টাইলে দিচ্ছেন আমাকে যে আমরা এটা তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি? হু আর ইউ? আপনি আমাকে অপশন দিবেন, আমি সিলেক্ট করব। আচ্ছা আসিফ, আমি বলি, মানে এই ক্যাবিনেট অথবা প্রফেসর ইউনূসের অফিস যদি বাংলাদেশের 2 থেকে 300 জন লোকের মতামত নেয় একটা পজিশন নিয়ে, তাহলে তো কাভার হয়ে যায় বাংলাদেশের সমস্ত প্রতিনিধিত্বশীল মতামত, ঠিক কিনা বল? 2 থেকে 300 জন লোক, আরো কম আমার মনে হয় মতামত না। আচ্ছা বলেন তো, এটা আপনার সাজেশন কি, এটা করলে কেমন হয়? আমরা একজন ব্যবসায়ী, উনি বলতেন, উনি 300 জন লোকের সাথে কথা বলতেন যে আমরা একজন ব্যবসায়ী একজন উপদেষ্টা নিতে চাই, কাকে নেওয়া যায় একটু বলেন তো আপনার সাজেশন, তাই না? মানে যত বেশি লোকের সাথে আমি আলোচনা করে সিদ্ধান্ত নেব, ভুলের পরিমাণ তত কমবে। মানে এটা করার রাষ্ট্রের কি লোক নাই? প্রফেসর ইউনূসের অফিসে লোক নাই 300 জন লোকের সাথে কথা বলবে? না, এটা বিষয়টা হচ্ছে ওই যে ওনারা তো আসলে এক্সপিরিয়েন্স হচ্ছে এনজিও চালিয়ে, তো এনজিও তো তারা এত কিছু বলার দরকার নাই, মানুষের তো এত ডিসকাশন করার দরকার নাই। তো জনগণের মানুষের নেতৃত্ব দেওয়া আর এনজিও নেতৃত্ব দেওয়া তো ডিফারেন্সটা আছে। এইটাই একটা ডিফারেন্স, যে এনজিও তে আপনি হায়ার করবেন আপনার মানে সিস্টেমের উপর আপনি চাপাই দিবেন যে হ্যাঁ এই লোকটাকে হায়ার করছি, আমি হায়ার করছি, দ্যাটস ইট। বাট জনগণের নেতৃত্ব এরকম না। তো না, জনগণকে তো আমার বলতে হবে যে আপনি কাকে হায়ার করছেন, কি প্রসেসে হায়ার করছেন, এটা তো ট্রান্সপারেন্সি থাকতে হবে। এই ধরনের পলিটিক্যাল সেন্সটা মনে হয় গভর্নমেন্টের নাই, কারণ দেয়ার ওভারঅল ওরা যারা নিচ্ছে টোটালি এনজিও ম্যানেজারিয়াল স্কিল আছে, ম্যানেজারিয়াল স্কিল। হ্যাঁ, তার তো একটা ইয়ে থাকবে। মানে আমি তো একটা কোম্পানিতে কাজ করি, আমি তো একটা প্রতিষ্ঠানে কাজ করি, একটা ফরাসি প্রতিষ্ঠানে কাজ করি। আমরাও যখন কোন একটা পলিসি নেই, একটা বিজনেস পলিসি, আমরা যখন আমাদেরও কিন্তু এটা ভেটিং করতে হয় সব স্টেক হোল্ডারদের সাথে। হ্যাঁ, মানে যাদের সাথে আমরা কাজ করি, এই ধরেন ডার্মাটোলজিস্ট, এস্থেটিক ডক্টরস, স্পেশালিস্ট, প্রফেসর, একাডেমিশিয়ানস, রিসার্চার্স, এরকম অসংখ্য লোকের সাথে আমাদের কথা বলতে হয় ফর্মালি। হ্যাঁ, কথা বলে রেকর্ড নিতে হয় যে আমরা এটা করতে চাচ্ছি, আপনার ডাক্তার সাহেব এটা কি মনে হয়, আপনার মতামত। হ্যাঁ, তারপরে সে কারণেই তো আমরা এত পাওয়ারফুল হইতে পারছি, একটা অর্গানাইজেশন এত পাওয়ারফুল হইতে পারছে। হ্যাঁ, কারণ আমরা যেটা চিন্তা করি, ঠিক আছে, আমাদের প্রত্যেকের ধরেন আমাদের অফিসে তো আর এমন কেউ নাই যার বিজনেস গ্রাজুয়েশন নাই, মার্কেটিং এ যারা কাজ করছে পিএইচডি নাই। হ্যাঁ, এরকম সমস্ত লোকজন আছে, সব এক্সপার্ট আছে, বাট স্টিল আমাদের প্ল্যানিং থেকে, আমাদের মেথড থেকে ভ্যালিডেট করে নিতে হয় স্টেক হোল্ডার, এবং সেই কারণেই আমাদের ভুলের সংখ্যা পরিমাণ কমে যায়। তো প্রফেসর ইউনূসের একটা ডেটাবেস থাকবে না, তার একটা অ্যাডভাইজারি কাউন্সিল থাকবে না, অ্যাডভাইজারি কাউন্সিল নাও কনসালটেশনের জায়গা থাকবে না, যে আমি এই বিষয়টা হলে ধরা যাক, আমি হেলথ নিয়ে আমি একটা ডিসিশন নেবো, মেজর ডিসিশন, তাহলে আমি কতজনের সাথে আলাপ, কার সাথে আলাপ, ভেরি সিনিয়র, ইয়াং, মিড লেভেল, একাডেমিশিয়ান, রিসার্চার, প্র্যাকটিসিং ডক্টর, ক্লিনিশিয়ান, এইভাবে তো আমি একটা ইয়ে করবো, তাই না? করে বা হেলথ অ্যাডমিনিস্ট্রেটর, এরকম করে আমার একটা প্যানেল থাকবে যার সাথে আমি কথা বলবো, যে আচ্ছা বলেন তো এটা এই ডিসিশনটা নিয়ে যাচ্ছে, এটা আপনার ইয়ে। আরে মাথার মধ্যে থেকে তো চিন্তা বাড়ায় না, এটা তো এইভাবে চলে না দুনিয়া। এটা তো ওদেরকে বুঝতে হবে, আসলে জানেই না দুনিয়াটা কেমন করে চলে। কারোর সাথে কোনো কথা, কারোর সাথে কোনো আলাপ নাই, মাথার মধ্যে যেটা আসতেছে মতিউর রহমান আর মাহফুজ আনাম যেটা বলতেছে ঠিক সেটাই।
মানে ম্যাসিভ নেপোটিজম, মানে এক্সট্রিম লেভেলের নেপোটিজম। তাদের লোক তারাই দিবে, তাদের আদর্শ, তাদের দর্শন, তার বাইরে কাউকে একসেপ্ট করবে না। এটা তাদের মানে ম্যাসিভ নেপোটিজম আমার মনে হয় ওভার। হ্যাঁ, ওই তো রক্ত দেওয়ার সময় মাদ্রাসার ছাত্র, আর ক্ষমতায় বসার সময়, চেয়ারে বসার সময় প্রথম আলো লেগেছে। হ্যাঁ, এটাই হচ্ছে বাংলাদেশের সুশীলদের, এটাই হচ্ছে বাংলাদেশের সুশীল এলিটদের স্ট্র্যাটেজি। বাট এলিটটা গেল কিভাবে? এলিটটা ওখানে গেল কিভাবে সেটাই তো একটা কোয়েশ্চেন না? এত এলিট যাবে কিভাবে, কোন প্রসেসে গেল? আমরা কি ওদের জন্য, ওদেরকে বসানোর জন্য আমাদের এখানে স্টেক হোল্ডার নাই? আমাদের বলার অধিকার নাই কে কে বসবে কে বসবে না? আন্দোলন কি ওইটা তো আসিফ প্রথম দিনই হয়ে গেছে। আর্মি চিফ ডাকছে সবাইকে, ড্যাং ড্যাং করতে করতে চলে গেল। আরে তুমি বিপ্লব করছো, আর্মি চিফ ডাকা কে? তুমি আর্মি চিফকে বলবো আমাদের এখানে আসেন, ইউনিভার্সিটিতে আসেন, ঢাকা ইউনিভার্সিটিতে আসেন, হোটেল শেরাটনে আসেন, দরকার ঢাকা ক্লাবে আসেন, এখানে আলাপ করি। আর্মি চিফ ক্যান্টনমেন্টে রাখতেছে, বাস পাঠাই দিছে, বাসে ড্যাং ড্যাং করতে করতে মির্জা ফখরুল যাচ্ছে, জামাতের আমির যাচ্ছে, জোনায়েদ সাকি যাচ্ছে, আসিফ নজরুল যাচ্ছে, তারপরে ইভেন আমাদের মামুনুল হক যাচ্ছে, সবাই ড্যাং ড্যাং করতে করতে চলে গেল। কেন? মানে এইটুকু পলিটিক্যাল সেন্স নাই আমি ওখানে যাব না? আরে ভাই শোনেন, আমি আমার সাথে অনেকে দেখা করতে আসে, হ্যাঁ, তো আমি তখন এটা বলে দিই, এটা ট্রিক্স আর কি, এটা বলে দিই। তো আমার সাথে দেখা করতে আসে, বলে আসেন কফি খাবো আপনার সাথে, আমি বলি না আমার বাসায় আসে। হ্যাঁ, তো আমার সাথে যদি দেখা করতে আসেন, আমি যদি এখানে ফ্যাক্টর হই, তাহলে আমার বাসায় আসতে হবে। হ্যাঁ, তো তাহলে বিপ্লব যদি আমি করে থাকি, তাহলে আমার কাছে আপনাকে আসতে হবে, আমি আপনার এখানে যাব। আচ্ছা, প্রথমেই তো আমি হাত স্বীকার করে নেব। আমি তো প্রথমেই আপনার সুপিরিয়রিটি, আপনার হায়ার পজিশন আমি স্বীকার করে নিলাম, সেই জন্য আমি তো গেলাম আপনার ওইখানে। যখন হলো ওই যে 7ই নভেম্বরের বিপ্লব হলো, তাহের যে যখন করলো, জিয়াউর রহমানকে বের করে আনলো, জিয়াউর রহমানকে ইয়েতে নিয়ে আসতে চাচ্ছিল, যে শহীদ মিনারে নিয়ে আসতে, হ্যাঁ, এবং জিয়াউর রহমানকে আসতে দেয়নি। এবং জিয়াউর রহমানকে যে আসতে দেয়নি, সে কারণেই জিয়াউর রহমান প্রেসিডেন্ট হয়েছে। জিয়াউর রহমান যদি শহীদ মিনারে আসতেন, তাহলে তাহের প্রেসিডেন্ট হতো। হ্যাঁ, কর্নেল তাহের প্রেসিডেন্ট হতো, মানে তাহলে নিয়ন্ত্রণটা তাহেরের হাতে চলে যেত। ওইখানে যে যাওয়া যায় না, এইটা মির্জা ফখরুলের মতো লিডার এতগুলো, তারপরে ধরেন জামাতের আমির ডাক্তার শফিকের মতো লিডার, তারপরে জোনায়েদ সাকির মতো লিডার, এরা বুঝতে পারলো না যে এখানে আমার কি করা দরকার। আসিফ ভাই, আপনারা তখন কোথায় ছিলেন? মানে আপনাদের প্রতিনিধি আরো বাড়ানো গেল না কেন? না দেখেন, আমি তো ওই টাইমে জেলে ছিলাম, তখন আমি জেল থেকে বের হতে পারিনি, তো জানেই না। আচ্ছা, মানে না, আমি এখন বেসিক্যালি আমি তো এক্সপেক্ট করি নাই যে এইভাবে হুটহাট করে এরকম গভর্নমেন্ট ফর্ম করে ফেলবে, তাই না? এবং গভর্নমেন্ট ফর্ম করছে ভালো কথা, এবং অনেককে ডাকা হয়েছে ওখানে, সেখানে কিন্তু আমাকে গভর্নমেন্ট ফর্ম করছে ভালো কথা, আমাকে কিন্তু ডাকাও হয় নাই, মানে অ্যাজ ইফ এইখানে আমার কোনো রোল নাই, ডাকা হয় নাই, এবং একটা ফোন করা পর্যন্ত করে নাই। এরপরেও মানে ডিস্টেবলাইজ করে, এরপরেও একটা যদি ফোন করতো, হ্যাঁ একটু কথা বলি আসিফ, মানে আমি মানে ধরেন ওইখানে এত বাংলাদেশের বিষয়টা আছে, আমরা যারা বাইরে কাজ করছি, আমরা তো কিছু ফিগার ছিলাম, তাই না? মানে আমাদের সাথে কথা বলতে পারতো না, ইলিয়াসের সাথে কথা বলতে পারতো না, কনকের সাথে কথা বলতে পারতো না, আমার সাথে কথা বলতে পারতো না, কোনো কথা। মানে আমাদের কোনো রোল ছিল না। মানে এটা ঠিক, আমরা দূর থেকে করছি, কিন্তু তাই বলে আমাদের কোনো রোল ছিল না, আমরা পার্ট না, আমরা তো বিপ্লবের অংশীদার। হ্যাঁ, মানে 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 ধরেন সব বিপ্লব সব হয়েছে এই চিত্রপটে, পিনাকি নাই, কনক সরোয়ার নাই, ইলিয়াস নাই। ডু ইউ থিংক এটা খুব সহজ হতো? না, বিকল্প মিডিয়া ছিল, এটা বাংলাদেশের মানুষ অলরেডি জানে, বাংলাদেশের মানুষ অলরেডি মিডিয়া ছিল, এবং আমাদের সাথে কেউ কোনো কথা বললো না, কেউ কিচ্ছু বললো না, এটা ফোন করারও কোনো প্রয়োজন বোধ করলো। যাই হোক, প্রিয় প্রধান উপদেষ্টা, আপনি নিশ্চয়ই এই আলোচনা, যদি আপনার প্রেস সচিব অবশ্যই এটা শোনাবে না, প্রেস সচিব মতিউর রহমান আর মাহফুজা নাম কি বলেন সেটা নিয়ে হয়তো আলোচনা করবে আপনার সাথে। আর কেউ যদি পারেন ওনাকে জানায়েন যে বাংলাদেশের মানুষ
কি চায় সেটা একটু বোঝা। আমরা বাইরে যারা ছিলাম, ভিতরে যারা আন্দোলন করেছে, তারা আসলে জীবনের ঝুঁকি নিয়েই সেদিন গণভবনের যে ভাঙচুর হয়েছে সেটা নিয়ে অনেকে অনেক সমালোচনা করেছেন। সংসদ ভবনে কি হয়েছে সেটা নিয়ে অনেকে সমালোচনা করেছেন। সংসদ ভবনে আসলে কেউ ওই সিটে 2 মিনিটের জন্য বসতে যায় নাই। শেখ হাসিনা গরুর মাংস আর মুরগির মাংস রান্না করে গেছে, ওইটার জন্য কেউ যায় না, তারা গুলি খাওয়ার জন্য গিয়েছিল ওই দিন পরিস্থিতি অন্যরকমও হতে পারতো, সেটা হয় নাই। আল্লাহ বাঁচিয়েছেন এই দেশের মানুষকে। তো সেই মানুষগুলোর মূল্যায়ন করা দরকার নেই, আপনারা দেশ চালান, কিন্তু কিছু কাজ করা খুবই জরুরি। সেটা হচ্ছে, যেমন আমাদের আলোচনায় আজকে ওই বিষয়গুলো আনে না, আমি এগুলো একটু শেষ করি। সেটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডে যে অফিসারদেরকে মারা হয়েছে সেটার বিচার খুব দ্রুত করতে হবে। তারপরে এই আহত নিহত তাদের পরিবারগুলোকে দেখতে হবে। প্রবাসীরা ওই ভিআইপি লাউঞ্জ করে তারপরে তাদের পানি খাইতে হবে আর 15 টাকা দিয়ে কফি খাবে, এটার জন্য প্রবাসীদের আসবেও না, যাবে না। তাদের সৌদি আরবে যাইতে 5 লাখ টাকা লাগে, সেটা কেমনে 1 লাখ টাকা লাগে? সিন্ডিকেট ভাঙতে হবে, পাসপোর্ট সহজলভ্য করতে হবে, তাদের ঋণের ব্যবস্থা করতে হবে, তাদের পরিবারগুলো কোনো বিপদে পড়লে থানায় আলাদা একটা ডেস্ক করতে হবে, যে ডেস্ক থেকে থানার পুলিশ শুধুমাত্র প্রবাসীদের পরিবারকে নিরাপত্তা দিবে এটার জন্য। এরকম অনেকগুলো কাজ করা যায়। এই দাদা বলে নি, মানে প্রবাসীরা মারা গেলে তাদের মৃতদেহ নিকট চায় বাংলাদেশে ফেরত নিতে হবে। এবং নিতে হবে, এবং তাদের ওই পরিবারগুলোকে আমি মনে করি যে একটা বড় অঙ্কের একটা মানে প্রণোদনা দেওয়া উচিত। একটা মানুষ মারা যাওয়ার পর ওই পরিবারটা আসলে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায়। এখনো পর্যন্ত আন্দোলনে যারা আহত নিহত হয়েছে তাদের বাইরেও তো বাংলাদেশের চিকিৎসা খাত খুবই খারাপ একটা অবস্থায় ছিল। সেই চিকিৎসা খাতের আসলে কোনো এই একটা সরকার এসে কোনো নতুন কোনো কিছুই আমরা এখনো দেখিনি। তো এইসব জায়গাগুলো নিয়ে আমার মনে হয় মানুষের আস্তে আস্তে ক্ষোভ বাড়ছে। সেই ক্ষোভটা যে শুধু পিনাকি ভট্টাচার্য কিংবা ইলিয়াস হোসেন, কনক সারোয়াররা করবে, বা বাইরে যারাই কথা বলছেন, আরো অনেকে আছেন এই সরকারের বিরুদ্ধে কথা বলেছেন। তো এই আমরা কি বলবো এখনো সেটার দিকে না তাকিয়ে আমার মনে হয় আসিফ নজরুলের যে ঘটনাটা ঘটেছে সুইজারল্যান্ডে সেটার দিকে একটু নজর দেওয়া উচিত। এই ধরনের ঘটনা কিন্তু সাধারণ মানুষের সামনে গেলেও আমার ধারণা এখন পচা ডিম আর জুতা টুতা খাইতে পারে। এই উপদেষ্টা পরিষদে যারা আছে তাদের বোঝা উচিত, তারা যদি উপদেষ্টা পরিষদটা ভেঙে যায়, সেটা যদি সেনাবাহিনীও আসে, তারা মেম্বার নির্বাচন করে জিততে পারবে কিনা সেটার খুবই সন্দেহ আছে। অতএব তাদের সুদীর্ঘ একটা পথ চলতে হবে, এবং আমি মনে করি সেই পরিকল্পনা করেই তারা আগাবে। যেই কদিন পরিষদ এই কি বলে উপদেষ্টা পরিষদে আছে সেই দিনের চিন্তা না করে এরপরে কি করবে মানুষ, এরপরে তাদেরকে কিভাবে নিবে, সেই বিষয়গুলো চিন্তা করা উচিত। পিনাকিদা আপনাকে ধন্যবাদ, আসিফ মাহতাব আপনাকে ধন্যবাদ। আমি সবশেষ একটা কথা বলেই নেই, সেটা হচ্ছে যে পিনাকি ভট্টাচার্য উনি কিছুদিন আগে একটা দিয়েছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যাপারে, একটা ওনার খসড়া একটা প্রস্তাবনা দিয়েছিলেন। আমি মনে করি যে ওনাকে মানে আমি দাদার সামনে এটা বলা ঠিক হচ্ছে কিনা জানি না, যে ওনাকে যেহেতু ওনার স্বাস্থ্য খাত নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে, ওনাকে সেইখানে একটা দায়িত্ব দেওয়া যায় কিনা। এমনকি উনি ফ্রান্সে বসেও আমার মনে হয় একটা দায়িত্ব পালন করতে পারেন, উনি যদি দেশে নাও যেতে চান বা তারা যদি নাও চান, ফ্রান্সে বসে ওনার কাছ থেকে সেই পরামর্শগুলো অন্তত নেওয়া যায়। শিক্ষা খাতে আমি মনে করি যে আসিফ মাহতাব তিনার যে আইডিওলজি, তিনি যেই চিন্তা ভাবনা করেন, বাংলাদেশের 80% মানুষ সেই চিন্তা করেন আমার মনে হয়। সো আসিফ মাহতাবকেও কোনোভাবে শিক্ষা কিংবা পররাষ্ট্র এইসব মন্ত্রণালয়গুলোর সাথে যুক্ত করা যায় কিনা, ডক্টর কনক সারোয়ার আছেন, তাদেরকেও কোনোভাবে যুক্ত করা যায় কিনা, এই জিনিসগুলো আমার মনে হয় সরকারের ভেবে দেখা উচিত। আবার অনেকে মনে করতে পারেন আমার কথা বলছি কিনা ইনডিরেক্টলি, আমার আসলে বাংলাদেশে যাওয়ার আগামী 5 বছরের ভিতরে কোনো পরিকল্পনা নেই, কোনোভাবেই সম্ভব না, আমি যাব না আর কি, এটা আমার নিজের সিদ্ধান্ত। যারা উপদেষ্টা পরিষদে আছেন তাদের কাছে সবশেষ পিনাকিদা যে দাবিটা করেছেন যে ফারুকীকে খুব দ্রুত সরাইতে হবে, তাহলে আমরা মনে করব অন্তত ফারুকীকে পদত্যাগ করতে হবে। হ্যাঁ, এই ছোট্ট একটা জায়গায় অন্তত আপনারা আমাদের কথা শুনছেন। যদি না শুনেন, পিনাকিদা যেটা বলেছেন, আমরাও কিন্তু অল্টারনেটিভ একটা মিডিয়া হিসাবে গত 5 বছর ধরে কাজ করছি। সো আমরা যদি নাকি সবাই মিলে বিদ্রোহ করি, সেটা আপনাদের জন্য খুব বেশি একটা সুখকর হবে না।
আমরা অবশ্যই বাংলাদেশের মানুষের সাথে আছি, যারা আন্দোলন করেছে তারা যদি নতুন কোনো আন্দোলন শুরু করে সেটার সাথে আমরা থাকবো। আমরা এই সরকারের বিরুদ্ধে যেতে চাই না। অনেক নির্যাতন, অনেক ঝুঁকি নিয়ে তারপরে কাজ করেছে। আর এই দাদা যেটা বললো যে 1 মাস 3 মাসের মধ্যে আমরা তাদেরকে এই ভাষায় কথা বলবো, এটা কখনো চিন্তা করিনি, সেভাবে বলতেও চাই না। তো আমার বিশ্বাস আপনারা আমাদের এই বক্তব্য, আজকে যে আলোচনা হলো সেটা বুঝবেন। দাদা কিছু বলবেন? না, আমি মনে করি যে আমাদের কারিকুলাম যে সংস্কার যে কমিটি হয়েছে বাচ্চাদের পাঠ্য বইয়ের, এখানে আসিফকে দ্রুত অন্তর্ভুক্ত করা উচিত। কারণ আসিফ এটা নিয়ে কাজ করছে এবং আসিফ ওখানে কন্ট্রিবিউট করতে পারবে, ভেরি পজিটিভলি কন্ট্রিবিউট করতে পারবে, এবং আসিফের এক্সপার্টাইজ এখানে কাজে লাগানো উচিত। এবং ওই কারিকুলাম ইয়েতে যাদেরকে নেওয়া হয়েছে তাদের, ইভেন আমিও তো কারিকুলাম নিয়ে কাজ করছি, তাই না? আমার কাছে এখানে কিন্তু আমার কাছ থেকে সাজেশন নিতে পারতো। মানে কারিকুলাম নিয়ে যে মেথডিক্যাল কাজ, যে ক্রিটিসিজম করা, বই ধরে ধরে, চ্যাপ্টার ধরে ধরে, লাইন ধরে ধরে, সেটা তো আমি কিছুটা করছি, আমি কমপ্লিট করতে পারিনি, কারণ তার মধ্যেই তো হাসিনার বিরুদ্ধে লড়াইটা শুরু হয়েছে। আসিফ ওই কাজটা, যদি আসিফ ওইখানে থাকে তাহলে কাজটা ভালোভাবে ওখানে। দাদা ইদানিং একটা জিনিস দেখছেন আপনার চোখে পড়ছে যে প্রথম আলো ডেইলি স্টারে অধ্যাপক আবু সাইদ ইদানিং কিন্তু খুব পাখা মেলা শুরু করেছেন। বিশেষায়িত কেন্দ্রের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশেষায়িত কেন্দ্রের, তো ওনারে তো তাইলে ধরতে হবে। আমি বলে রাখি, সাইদ স্যার যদি কেউ যদি এটা করে, সাইদ স্যারকে দেখাবেন যে স্যার আপনি রিটায়ার করেন, আপনি এর মধ্যে ঢুকেন না, হ্যাঁ, মানে বেইজ্জত হবে না, ঢুকেন না, কোনো দরকার নেই।